এত তো সহজ না, এত তো সরল না। তুমি এত সরল হয়ে আমার বিয়ে দিতেছো, মানে কিন্তু বুঝতেছি না কোনো ভেজাল টেজাল নাই তো? বাপের প্রতি এইটুকুন কনফিডেন্স, এইটুকুন বিশ্বাস নাই না? আমার তো বয়স হয়েছে না, যে কোনো সময় আমি মরে যেতে পারি। কি করবি চিন্তা করছস কিছু? আইনের লোকজন কিন্তু একটু গা ঢিলা দিছে। চিন্তাইটা কি আবার শুরু করবো? না বড় ভাই, জীবন থাকতো ওই কাজের যাবো না। চলে আসছেন না গন্ধ পেয়ে? এনে বাবা, আপনাদের জন্য সুন্দর একটা দলিল লিখতে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আজকে তোমার আমি গারামু একবারে। ছোট ভাই ঠান্ডা হও, আমি তোমারে বিষয়টা বুঝায় বলতেছি। এখানে একটা বিরাট একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, ব্যথা লাগতেছে, হাতটা ছাড়ো। আসলে ঘটনা যেটা ঘটছে, তুমি যেভাবে ভাবতেছো ঘটনা সেটা না। ঘটনা যেটা ঘটছে এইখানে ভাই আমি তো অপুকে ডিভোর্স দিয়ে দিব। কাকে? অপুকে। কাকে আবার? কি বলছিস, তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। ওর বাবা সব সম্পত্তি দান করে দিয়েছে, এখনো রাস্তার ফকির। ও কি করে আমার ভরণ পোষণ চালাবে? এমনই বোন আমার, তুমি শান্ত হও। এভাবে স্বার্থপর মতো কথা বলো না। অপুর বাবা সব সম্পত্তি দান করে দিয়ে অপুকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে, এটা আমি বিশ্বাস করি না। কি বললে ভাইয়া? তুমি বিশ্বাস করছো না? না, আমি বিশ্বাস করি না। আই এম শিওর তোর শ্বশুর এখনো বেঁচে আছে। হয় জনি ওকে কিডন্যাপ করেছে, আর না হয় সে নিজেই আত্মগোপনে গেছে। টুডে আর টুমোরো সে কিন্তু ফিরে আসবেই, এবং এই অপুর সম্পদ ফিরে পাবেই। ভাইয়া তুমি দোয়া করো যেন তাই সত্যি হয়। কিন্তু ওই স্টুপিডটা এত ঘটনা শোনার পরেও পঞ্চগড় থেকে এখনো সে ফিরছে না কেন? দেখেছো ভাইয়া ও কত বড় স্টুপিড? ওর বাবা সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, ওর কোনো খবর আছে? টেনশন আছে ওর কোনো? বলো। কত বড় বেকুব, ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছে। আমার মাথায় কিছুই কাজ করছে না। আচ্ছা ভাইয়া, জনি আবার অপুকে কিডন্যাপ করে নাই তো? এই তুই তো একটা ভালো পয়েন্ট ধরেছিস তো। জনি ওর বাবাকে কিডন্যাপ করার পর অপুকেও তো কিডন্যাপ করতে পারে, অসম্ভব কিছু না। তা না হলে ওর ফোন বন্ধ থাকবে কেন? আমি আরেকটা বিষয় চিন্তা করতেছি, যে জনি যদি এখন বিভিন্ন গুন্ডা টান্ডা লাগিয়ে দিয়ে তোমাদের এই বাড়ি দখল করার চেষ্টা করে, তখন আমি কিভাবে প্রোটেক্ট করব? তোমাকে পাওয়ার দেখাতেই হবে ভাইয়া, না হলে আমরা টিকতে পারবো না। আমি কি করে পাওয়ার ক্রিয়েট করব? ধরো আমার সাথে যদি অপু থাকতো, তাহলে না হয় আমি অপুকে সামনে রেখে পাওয়ার ক্রিয়েট করতে পারতাম। এখন সবাই যখন আমার প্রশ্ন করে যে আমি কে, তখন আমি কি জবাব দেব? বলবো যে শ্বশুরবাড়ির লোকজন পরধনে পোদ্দারি দেখাতে আসছে। কে কি বললো তাতে তুমি একদম কান দিবে না ভাইয়া। তোমার বোনের বিপদে তোমাকে পাশে থাকতেই হবে। হ্যাঁ আমি তো আছি, তবে বেশি দিন তো থাকতে পারবো না। আগামী 11 তারিখে আমার ফ্লাইট, আমাকে জার্মানি ব্যাক করতে হবে। ভাইয়া প্লিজ তুমি ফ্লাইটটা একটু পিছাও। ওপরে এই বিপদে তুমি যদি না থাকো তাহলে কেমনে হবে বলো? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, যদি 11 তারিখের মধ্যে সমাধান করতে পারি তাহলে তো হলো, আর 11 তারিখের মধ্যে সমাধান করতে না পারলে আমি ফ্লাইট পিছিয়ে দেবো। তুমি যেভাবেই হোক দেখো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আর কান্নাকাটি করিস না, যা শুয়ে পড়, যা। হ্যাঁ আয়, উঠ উঠ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। আপনারা কে ঠিক চিনতে পারছি না তো। ম্যাডাম, ও হচ্ছে আমার ছোট বোন। আর এই হচ্ছে আমার বড় ভাইয়া। ও আচ্ছা, আপনারা ভাই বোন এই তো? জি। কিন্তু ঠিক চিনতে পারলাম না, মানে আপনারা কারা? ওই যে বললাম না, আমি হচ্ছে ওর বড় ভাই আর ও আমার ছোট বোন। মানে আমি বুঝতে পেরেছি যে আপনারা দুইজন ভাই বোন। আপনি হচ্ছেন ওর বড় ভাই আর উনি হচ্ছেন আপনার ছোট বোন। কিন্তু আপনারা এই অ্যাপার্টমেন্টের কারা? মানে আমার কাছে কেন এসছেন? এই অ্যাপার্টমেন্টেই কি থাকেন?
এই অ্যাপার্টমেন্টে 7-এর বি ফ্ল্যাটে যে থাকে সে হচ্ছে জনি, আমার দেবর। ওর বিরুদ্ধে কমপ্লেন করতে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন তো কি কমপ্লেইন? ভাইয়া তুমিই বলো। জি ম্যাডাম, আমার নাম হচ্ছে ইব্রাহিম, আমি জার্মানিতে থাকি। আমার বউ বাচ্চা আছে, কিন্তু আমার বাচ্চাটা একটু সিক, অসুস্থ। এজন্য আমার ওয়াইফকে আর বাচ্চাকে নিয়ে আমি বের হতে পারিনি। আচ্ছা, মানে আপনার বেবির কেন জ্বর হয়েছে, আপনি কেন আপনার স্ত্রীকে নিয়ে বের হতে পারেননি, এই কমপ্লেইন নিয়ে এসছেন আমার কাছে। এটার বিচার কি আমি করতে পারবো? জি না ম্যাডাম, এটা তো কমপ্লেন না। আচ্ছা, তাহলে কমপ্লেইনটা কি সেটা জানাবেন তো। ম্যাডাম, জনি ওর বাবাকে গুম করে ফেলেছে। গুম করে কোথায় কী অবস্থা রেখেছে এখন আমরা কোনোভাবেই ওর বাবার সন্ধান পাচ্ছি না। সে কি? তো ভাই আমার কাছে এসছেন কেন? দেশে আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, মামলা আছে, সেখানে যান, মামলা করে ফেলেন। মানে আমি তো এটার সমস্যার সমাধান করতে পারবো না, এটা তো খুব সিরিয়াস কেস। আইন, আদালত, থানা, পুলিশ অবশ্যই আছে, সেটা আমি জানি। কিন্তু আমি চিন্তা করলাম যে আপনি অ্যাপার্টমেন্টের সভাপতি, আমরা যদি আপনার কাছে এসে কমপ্লেন করি আর আপনি যদি জনিকে ডেকে বিষয়টাকে একটু খোঁজখবর নেন এবং ওকে যদি জোর দিয়ে একটু জিজ্ঞাসা করেন, তাহলে আমার ধারণা সে কিন্তু আপনার কাছে স্বীকার করবে। আর আপনার মাধ্যমে যদি এটা একটা সমাধান হয়ে যায় তাহলে তার থানা পুলিশ করা লাগে না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, কোনো সন্তান তার বাবাকে গুম করে ফেলতে পারে, এটা ঠিক বিশ্বাসযোগ্য না। কুলাঙ্গার সন্তান হলে এটাও পারে। ধরেন এই দেশে বহু মানুষ আছে যারা অবৈধভাবে সম্পদ গড়ে। এই যে তেল, চিনি, চাল, ডাল, খেজুর, নানা নিত্য প্রয়োজনীয় পণ্য এগুলোকে স্টক করে কিছুদিন আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। সংকট তৈরি করার পরে এরা বহু বাড়তি দামে তখন এই জিনিসগুলো বিক্রি করে এবং অসৎ উপায়ে টাকা পয়সা রোজগার করে, হ্যাঁ, তারা নিজের সম্পদ গড়ে। এই ধরনের অসৎ ব্যবসায়ী যারা আছে, অসৎ উপায়ে টাকা রোজগার করে, তাদের সন্তানরা ঠিকই এই ধরনের বাবাদের গলা ছুরি ধরতে পারে। আচ্ছা, তার মানে জনির বাবা একজন সিন্ডিকেট ব্যবসায়ী? জি ম্যাম, আমার শ্বশুরের অসৎ পয়সা, টাকা পয়সা নিয়ে দুই ভাইয়ের মধ্যে খুনোখুনি অবস্থা। জনি আমার শ্বশুরকে পর্যন্ত গুম করে ফেলেছে। ও, আমার কাছে ঘটনাটা তো একদম জটিল মনে হচ্ছে। আচ্ছা, কি কি সম্পদ নিয়ে ভাগাভাগি, মারামারি, কাটাকাটি বলুন তো। কি ব্যাপার, আপনি আরিফেতে আমার কথা শুনছেন কেন? কি করতেছেন? দাঁড়ায়, প্রেম করতেছেন? তো ওই যে বাবুর কথা বলছিলেন, ওই বাবুটা মানে ফিডার খায় নাকি বড় বাবু, কোনটা? কি এত বড় সাহস, বেয়াদব! বেয়াদবের কি হইলো? আপনি প্রেম করতেছেন এইটাই। আপনি সাহস পেলেন কি? কি রে আপু, দেখো না, তোমাদের বাড়ির দারোয়ানটা আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে। কি রে, তুই আমার কাজিনের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিস? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সি 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 সি, আমার নামে এরকম একটা অপবাদ আপনি দিতে পারলেন না? আমি কোন সময় আপনার গায়ে টাচ করলাম কোন তো? আসলে ঘটনাটা হচ্ছে যে আমার তালই আর কি, ওর শ্বশুরে ওর জামাই বলছে যে ওর ভাগের সম্পদটা যেন ওরে লিখে দেয়। তো আমার তালই বলে যাচ্ছে ঠিক আছে আমি দেব এবং দলিল করে রাখবো। কিন্তু আমরা আজকে সকালে গেলাম, যাওয়ার পরে এখন জনি বলতেছে যে ওর জনির বাবা নাকি একটা দলিল লিখে গিয়ে গেছে যে বলতেছে কাউরে সম্পদ দেবে না, সে এই সম্পদ নাকি আল্লাহর রাস্তায় দিয়ে দেবে। ম্যাডাম আপনি বলেন এটা কি সম্ভব? আমি যদি আমার নিজের মতো চিন্তা করি তাহলে এটা বিশ্বাসযোগ্য কথা। কারণ এই যে অসাধু ব্যবসায়ীরা এককালে তারা অসৎ পয়সা দিয়ে তাদের ব্যাপক সম্পত্তি তৈরি করেন, অনেক অর্থ উপার্জন করেন, মানে তাদের বিত্ত বৈভবের কোনো অভাব থাকে না, সব কিছুই তাদের অসৎ উপায়ে। কিন্তু একটা পর্যায়ে যখন তারা রিয়ালাইজ করেন যে এই অসৎ
উপায়ে তৈরি করা এই সম্পদ নিয়েই তো তার সন্তানদের মধ্যে মারামারি কাটাকাটি খুন হয়ে যাচ্ছে, রক্তগঙ্গা বইয়ে যাচ্ছে, তাহলে তার লাভটা কি হলো? তখন ওই অসাধু ব্যবসায়ী এক ধরনের অনুশোচনায় ভোগেন। মানে তখন তিনি মনে করেন যে তিনি আসলে সারা জীবন পাপ করেছেন। তখন তিনি কি করেন, ওই পাপ থেকে মুক্ত হতে চান। তখন তিনি মনে করেন যে এই যে এত অর্থ সম্পত্তি, ধন সম্পদ সব কিছুই তো মূল্যহীন, এই মানে এগুলোর বিনিময়েতে উনি সুখ শান্তি কোনো কিছুই পেলেন না। তখন তিনি পাপ মুক্ত হতে চান। আর এই পাপ মুক্ত হওয়ার জন্য কি করেন এই অসাধু ব্যবসায়ীরা? তখন শেষ বয়সে এসে সমস্ত ধন সম্পদ দান করে দিয়ে মুক্ত হতে চান, মানে পাপ মুক্ত হতে চান। আমার শ্বশুরের জীবনও এমন বোধ হয় নাই, সে অন্যায় কাজ করতে করতে অসৎ পয়সা দিয়ে পাহাড় করে ফেলেছে। এই সুযোগটাই নিয়েছে জনি। সে ওর বাবাকে গুম করে, হ্যাঁ, এখন ওর বাবার সম্পদ লিখে নিয়ে এখন একটা নাটক শুরু করছে যে ওর বাবা নাকি সম্পদ বিলি করে দিয়েছে। এটাও সত্যি হতে পারে, জনি এই কাজটাও করতে পারে, তার বাবাকে গুম করে রেখে মানে চাপ দিয়ে প্রেশার ক্রিয়েট করে সেটাও করতে পারে। কিন্তু এখন কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা আমি কিভাবে যাচাই করব বলুন? ম্যাম প্লিজ, আপনি যদি জনির একটু ডেকে ভালো করে একটু হুমকি ধুমকি দেন, একটু ধমক দেন, হ্যাঁ, যে ওর বাবা যে গুম হয়েছে এটা যদি ধরা পড়ে তাহলে যে ওর যে অনেক বড় শাস্তি হবে, এই বিষয়গুলো যদি ওর একটু প্রেশার দেন, আমি শিওর ও কিন্তু স্বীকার করবে ওর বাবাকে কোথায় গুম করে রাখছে, একদম আপনার কাছে স্বীকার হয়ে যাবে। আপনি যদি একটু প্লিজ একটু যদি ওর একটু ভালো করে একটু দেখেন। না, জনি তো আমার কাছে সত্যিটা স্বীকার নাও করতে পারে, সে আমার কাছে গোপন করতে পারে, কারণ এটা তো আর এই অ্যাপার্টমেন্টের সোসাইটির বিষয় না, তাই না? এটা তো একটা আইনি জটিলতার বিষয়, এটা তো অন্য একটা বিষয় আসলে। ম্যাডাম, আমরা আইনে পরে যেতে চাই, আগে চাচ্ছি আর কি একটু সোসাইটিগতভাবে যদি এটাকে একটু সলিউশন করা যায়, মানে সোসাইটির মাধ্যমে যদি এটাকে যদি আপনারা ধরে টরে যদি এটাকে একটা সমাধানে নিয়ে আসতে পারেন তাহলে তো আর আইন আদালতে যাওয়া লাগলো না। ধরেন আইন আদালতে যাওয়া মানেই তো পুলিশের কাছে গেলেই তো হেঁচাল, এই হেঁচাল থেকে রক্ষা পাওয়ার জন্যই তো আমরা আপনার কাছে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা নিশ্চিন্ত মনে যান, আমি যেহেতু এই অ্যাপার্টমেন্টের সভাপতি বিষয়টি আমি দেখছি, কেমন? আপনারা একদম দুশ্চিন্তা করবেন না, এটার অবশ্যই একটা সুরাহা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাডাম, আসলে হ্যাঁ আপনার কথা শুনে আমরা একটু আশ্বস্ত হচ্ছি এবং আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো যদি আপনি এই বিষয়টা একটু হ্যান্ডেল করেন। না অবশ্যই অবশ্যই, কৃতজ্ঞতার কিছু নেই, এসব আমাদের দায়িত্ব। ঠিক আছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। হায় রে অসৎ রোজগার, এই অসৎ রোজগারের প্রস্তুতি, প্রতিযোগিতা, এগুলো এক ধরনের মানসিক অসুস্থতা। যার যত সম্পদ আছে তার আরও চাই, আরও চাই। অসৎ রোজগার করতে করতে সম্পত্তির পাহাড় গড়ে তোলে এক একজন, বিত্তবান, বিত্তশালী, আর কি কি যেন হতে চায় তারা। এদিকে ছেলে মেয়েদের সম্পত্তি নিয়ে কারাকারি, খুনাখুনি, রক্তারক্তি, কোনো দিকেই তাদের ভ্রুক্ষেপ নেই। তাদের শুধু অসৎ উপায়ে যার যত ইচ্ছে উপার্জন করতে পারলেই হলো। দেখলাম যে অসৎ উপায়ে উপার্জন এক ধরনের নেশা, মদ সিগারেটের চাইতেও মারাত্মক এক নেশা। এই নেশা থেকে তারা বেরিয়ে আসতে পারে না। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এই একদম মিথ্যা কথা বলবি না, তুই তো একটা বেয়াদব। তোর নামে তো আগেও এই অ্যাপার্টমেন্ট থেকে কমপ্লেন আসে নাই? কমপ্লেন করছিল? কে কমপ্লেন করছিল? কই কোনো প্রমাণ টমান আছে নাকি? কেন, এই যে আগে থাকতো মেয়েটার নাম যেন কি, সিনথিয়া, সিনথিয়া তোর নামে কমপ্লেন দেয় নাই? শোনেন, উনি যে কমপ্লেন করছে ওর কোনো ভিত্তিই নাই। উনি ওই যে বেলকনি আছে না, বেলকনিতে ওড়না নাড়ছিল, বাতাসে উড়াই নিয়ে গেছে। এখন ওই ওড়না দেখার দায়িত্ব তো আমার না, আমার কাজ গেটে আমি গেটেছিলাম। তো ওটা নিলে বাদ দিলাম, তোর নামে তো আরেকটা কমপ্লেন আসছিল। তোর বাসার ভিতর, তোর রুমের ভিতর থেকে একটা মেয়েকে উদ্ধার করে নাই? হ্যাঁ হয়েছে, ওই মেয়েটা একটা বিপদে পড়ছিল, আমার কাছে আশ্রয় চাইছিল, তাই ওই মেয়েটাকে আমি আশ্রয় দিছি। তো এখানে আমার দোষেরটা কি হইলো কন? তোর
তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আমার কাজিন আসছে আমার বাসায় বেড়াতে, ও তোর নামে বিচার দিছে যে তুই ওর গায়ে হাত দিছিস, আর এটাই সত্য কথা। আমি এক্ষুনি আজকেই তোর নামে সালিশ বসাবো। আল্লাহর গজব পড়বে আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহ যেন ঠাডা ফেলায় আমার মাইরা ফেলায়। কিন্তু আপনার এই কাজিন যদি মিথ্যা বলে, তাহলে আমি দোয়া করতেছি আপনার এই কাজিনের কপালে যেন একটা বোবা জামাই পড়ে। কি জন্য? উনি বোবা জামার সাথে যদি ঘর সংসার করে তাহলে কি হইব? বোবা আ উ কাকু করব, মিথ্যা যতই বলুক কোনো সমস্যা নেই, আপনার এই কাজিন কোনো সমস্যা করতে পারবে না। বোঝেন না? কি বললি তুই? হারামজাদা, আমার কাজিনের কপালে একটা বোবা জামাই পড়বে এই দোয়া করতেছিস? শোনেন, আপনার যে কাজিন, ওনার সাথে বোবা জামাই ছাড়া সংসার করতে পারবো না কেউ। বোবা জামাইয়ের নামে যতই মিথ্যা কথা বলুক, বোবা তার উত্তর দিতে পারবো না। বুঝেন নাই? এই ধান্দা তোর না? তুই দাঁড়া, আমি এক্ষুনি জাহান আপার কাছে যাব, আপার কাছে গিয়ে তোর নামে বিচার দিব। আপা যদি সুষ্ঠু বিচার না করে তাহলে তো সমস্যা নাই, আমি পুলিশের কাছে যাব, পুলিশের কাছে গিয়ে তোর নামে ধর্ষণের মামলা দিব। তুই দেখ কি করি। আয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই মেয়ে যা কয়ে গেল, এখন যদি জাহান ম্যাডামের কাছে গিয়ে কোনো কিছু এরকম উল্টাপাল্টা কিছু কয় আর আমার চাকরি যদি নট হয়, তাহলে আমার 14 গোষ্ঠী সহ না খেয়ে মরে যাবে। না না, এদের আগেই জাতি হবে আমার। এই কিরে, দুইয়ে দুইয়ে কখন পাস হয়? দুইয়ে দুইয়ে পাস হয় মানে 2 আর 2 যোগ করলে তো ভাই 4 হয়। পাস হয় না? পাস হয়। অঙ্কে যদি ভুল হয় তখন 2 দিয়ে পাস হয়ে যায়। তোর যে মহাজন জনি অঙ্কে ভুল করছে, তাই 2 2 4 ঘরে পাস হয়ে গেছে। চাবি দে। কিসের চাবি ভাই? অফিসের চাবি দে। ভাই অফিসের চাবি তো আমি জানি না, এগুলা তো আমার দায়িত্ব না ভাই। এই আমার সঙ্গে কথা বেশি বাড়াবাড়ি করবি না। আমি জানি চাবি তোর কাছে আছে, চাবিটা দে আমারে। ভাই চাবি আমি আপনারে কেন দিব? আপনি কে? আমি কি আপনার চাকরি? এই তোরে এত প্রশ্ন করতে কইছি? তোর কাজ প্রশ্ন করা না, তোর দায়িত্ব হচ্ছে আমার কথা অনুযায়ী অর্ডার পালন করা। তোর চাবি দিতে কইছি, চাবি দিবি বেটা। ভাই জনি বাইরে ছাড়া আমি চাবি দিতে পারবো না ভাই। এই তুই কি মাইর খাওয়ার আগে চাবি দিবি না মাইর খাওয়ার পরে দিবি? কোনটা দিব? নিয়ে যাবো, তুলে নিয়ে যাবো। দে ভাই, দিতেছি ভাই। দে দে এক করে ভাই, চাবি দিতেছি ভাই। দে দে যা বাইরে বাইরে বাইরে। কত ধরনের ভেজাল যে আমাকে সহ্য করতে হয়, কি হাস্যকর সব বিষয় থাকে। আচ্ছা কি এখন কি সমস্যা? কে কার মেকআপ চুরি করেছে শুনি? জি না আপা, আমাদের অ্যাপার্টমেন্টের দারোয়ান, এই দারোয়ান ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। ও মাই গড, এত বড় সাহস! এটা তো ভয়ঙ্কর কথা। হ্যাঁ, ওকে? ও হচ্ছে আমার কাজিন, আমাদের বাসায় বেড়াতে আসছে। ওর বাবা মা যদি জানতে পারে কি যে হবে। মামনি তুমি কেঁদো না, কেঁদো না মামনি, আমি বিষয়টা দেখব, ভয় পেও না। তোমার নাম কি মামনি? আমার নাম মিমি। আচ্ছা মিমি, দারোয়ান তোমার সঙ্গে কি করেছিল সেটা তুমি আমাকে ডিটেইলে বলো তো। আপা আমি আপনাকে বলছি কি হয়েছিল তখন। তোমাকে এত ওকালতি করতে হবে না, ভিকটিম যে তার কাছ থেকেই আমি শুনতে চাচ্ছি। মামনি তুমি আমাকে পুরোটা ঘটনা খুলে বলো। মনে করো যে আমি তোমার মা, এখানে লজ্জা শরমের কিচ্ছু নেই, তুমি আমাকে পুরোটা ঘটনা বলো প্লিজ মামনি। আমি মোবাইলে কথা বলছিলাম, তখন কখন যে দারোয়ান আমার পিছনে দাঁড়িয়ে ছিল আমি বুঝতেই পারিনি। তারপর হঠাৎ 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 কি হলো তারপর? আহা আপা আপনি বুঝার চেষ্টা করতেছেন না কেন? ও তো বলতে পারতেছে না, বলতে পারলে তো বলেই দিত, তাই না? তুমি কেঁদো না মা, একদম চিন্তা করো না। দারোয়ানকে আমি এমন শিক্ষা দেব, এমন শাস্তি দেব, মানে একজন নারীর অপমান, নারীর গায়ে হাত দেয়া, শ্লীলতাহানির চেষ্টা, আমি এগুলো একদম সহ্য করতে পারি না, একদম না। আপা আপনি আমাকে কি করবেন? এক মুখের কথা শুনে আপনি আমাকে শাস্তি দেবেন? অন্যায় শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য এই বাদলের জন্ম হয় নাই আপা।
আপনি আগে উনারে বলেন মসজিদে গিয়া যে স্বীকার করতে আমি ওনার গায়ে হাত দিছি। আই একদম চুপ, কথায় কথায় মসজিদ টেনে আনবে না। দারোয়ান এসছে, এবার ওর সামনেই বলো তো মা, কি হয়েছিল ঘটনাটা বলো। আমি বলতে পারবো না। আপা আপনি বুঝতে পারতেছেন না, ও তো বলতে পারতেছে না, লজ্জা পাইতেছে। আপনি দেখেন আপনার গায়ে যদি কেউ টাচ করতো আপনার তখন কেমন লাগতো? আপনি একটু নিজেরটা ফিল করেন না, ওকে ওর মুখ দিয়ে কেন বারবার শুনতে চাইতেছেন? আই তুই সত্য স্বীকার কর, তুই কি করেছিস? ম্যাডাম আমি তো কিছু করি নাই, উনারা দেখলাম গেটের সামনে দাঁড়ায় মোবাইলে কথা বলতেছে, মানে প্রেম করতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম, তারপর থেকে সে আমার সাথে খারাপ আচরণ শুরু করছে। প্রেম করছে প্রেম করছে তাতে তোর কি? তোরা তো জিজ্ঞেস করতে হবে কেন? আপনি আগে সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করেন, তারপরে আমার শাস্তি দিন। আচ্ছা ঠিক আছে, আওয়াজ একদম নিচে। শোনো, সিসি ক্যামেরা ফুটেজ আমি চেক করব, তারপর তোমাদের সবাইকে আমি ডাকবো, ঠিক আছে? ভাই আমি তো আপনাদের চিনতে পারলাম না, আপনারা কে? আমরা ঘটক, ডিজিটাল ঘটক। আমরা ঘটকালি করি। ডিজিটাল ঘটক? হাউ ফানি। খবরদার